রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত চায় পরিবার। ৭২ ঘন্টার মধ্যে এসআই আকবর সহ দোষীদের গ্রেপ্তারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নোয়াখালীতে নারী নির্যাতনের প্রধান আসামি দেলোয়ার ৭ দিনের রিমান্ডে, পুলিশের ধর্ষণ বিরোধী সমাবেশ লোক দেখানো বললেন ফখরুল। 19-20 নভেম্বর বিএনপির বিক্ষোভ। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা আরও সচেতন হতে হবে, শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনসমাগমে মাস্ক পরার নির্দেশ। ১ লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত ভাষাঞ্চর, ৩,০০০ কোটি টাকার প্রকল্পে থাকছে সব রকম সুযোগ সুবিধা। কাল থেকে মাটির নিচ দিয়ে তার নেয়ার কাজ শুরু করবে কেবল অপারেটররা। 2021-এর মধ্যে জঞ্জালমুক্ত ঢাকা করার প্রত্যাশা মেয়র তাপস। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 4 কোটি ছুঁই। চীনা সিনোফার্মের ভ্যাকসিন করোনা প্রতিরোধে কার্যকর ও নিরাপদ, মত ল্যান্সেট। এবং লা লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের হোঁচট, কাদিসের কাছে 1-0 গোলে হার রিয়ালের। বার্সার বিপক্ষে গেতাফের জয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তার মা। রোববার সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এছাড়া ওই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন রায়হানের মা। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 10 অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। সে রাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফাঁড়িতেই তার মৃত্যু হয় বলে শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। তবে এই হত্যা মামলায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রধান অভিযুক্ত এসআই আকবরের লাপাত্তা হওয়া। ঘটনার পরদিন বরখাস্ত করার পর থেকেই মূলত পলাতক তিনি। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে রায়হান উদ্দিনের পরিবার। সিলেট প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনে রায়হানের মা ৭২ ঘন্টার মধ্যে আকবর সহ সব অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দেন। বলেন অন্যথায় এলাকাবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি শুরু করবেন তারা। আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না। এছাড়া এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন স্বজনরা। রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। থাকার জন্য পাকা দালান ঘর, ঘর আলোকিত করতে সৌরবিদ্যুৎ, চুলা জ্বালাতে বায়োগ্যাস, আরও আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, এমনকি মোবাইল নেটওয়ার্কও। সব মিলিয়ে জীবন ধারণের আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত নোয়াখালীর হাতেই উপজেলার ভাষাঞ্চল। রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত এই আশ্রয়ন প্রকল্প নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক চর। চরের বুক জুড়ে গাঢ় সবুজের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে লাল ও সাদা রঙের দালানগুলো, যার আঙিনা জুড়ে এখন নীরব অপেক্ষা, জানালায় নতুন সূর্যের উকিঝুঁকি। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হয়েছে এই ঘরবাড়ি। এর জন্য প্রকল্পটিতে খরচ হয়েছে প্রায় ৩,০৯৫ কোটি টাকা। এক রুমে 4 জনের থাকার মতো দোতলা বেড, এমন 16টি রুম, নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট ও রান্নাঘর নিয়ে বানানো হয়েছে এক একটি বাড়ি। আর এমন 12টি বাড়ি নিয়ে এক একটি পাড়া বা ক্লাস্টার। পুরো প্রকল্পে মোট 120টি ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টারে একটি করে 4 তলা সাইক্লোন সেন্টার। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পাকা রাস্তাঘাট, রাস্তার পাশেই চোখে পড়ছে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম এবং সারি সারি সৌর বিদ্যুতের খুঁটি।
2টি 4তলা ভবন রাখা হয়েছে 20 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দীক্ষায় রাখা হয়েছে 2টি 4তলা স্কুল, 3টি 4তলা মসজিদ, 2টি এতিমখানা ও একটি ডে কেয়ার সেন্টার। 1 লক্ষ রোহিঙ্গার 3 মাসের খাদ্য মজুত রাখা যাবে এখানে তৈরি 4টি ওয়্যার হাউসে। একটি শীততাপ নিয়ন্ত্রিত ভবন তৈরি হয়েছে জাতিসংঘ প্রতিনিধিদের অফিস ও বাসস্থানের জন্য। ভিআইপি দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে একটি নান্দনিক ডুপ্লেক্স ভবন। প্রকল্প পরিচালক জানান 13,000 একর আয়তনের এই বিশাল চরের মাত্র 700 একর জমির চারপাশে বাঁধ দিয়ে 432 একরের উপর প্রকল্পটি নির্মিত হয়েছে। আরও 932 একর ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য রাখা হয়েছে, যেখানে চাইলে 10 লাখ রোহিঙ্গাকেও স্থানান্তর করা সম্ভব। বর্ধিত প্রকল্পের মধ্যে আমাদের বাইরে একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে আপনার অলমোস্ট 3 স্টারের কনসেপ্টের সুইমিং পুল সহ একটা স্থাপনা তৈরি করার পরিকল্পনা আছে। বাট যদি ইউএন আসা শুরু করে তখন আমরা কাজটা শুরু করব। কক্সবাজারের পাহাড়কে একটু স্বস্তি দিতে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরুর উপরই নির্ভর করছে এই প্রকল্পের সাফল্য। থাকার জন্য পাকা দালান থেকে শুরু করে জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত ভাসানচর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গারা এখানে আসলে কক্সবাজারের চেয়ে আরও কয়েক গুণ সুযোগ সুবিধা নিয়েই এখানে বসবাস করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে স্থানান্তর করতে চায় বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কেবল অপারেটররা আগামীকাল থেকে নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার কাজ শুরু করবে। সকালে গণভবনে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। মেয়র জানান 2021 সালের মধ্যে জঞ্জালমুক্ত ঢাকা সিটি করতে কাজ করছেন তিনি। এবারের দুর্গাপুজো অন্যবারের চেয়ে আলাদা। শরতে নয়, পূজা হচ্ছে হেমন্তে। মহালয়ার 6 দিন পরে নয়, 35 দিন পরে হচ্ছে দুর্গোৎসব। এমন সব বাস্তবতার সাথে করোনা মহামারী এনেছেন নানা বিধিনিষেধ। তারপরও চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি। শুরু হয়েছে নবরাত্রির পূজাও। আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রতিপদ থেকে নবমী 9 রাত্রি ধরে দেবী দুর্গার 9টি শক্তির পূজা। এই পূজাকে নবরাত্রি বলা হয়। দেবীর 9 শক্তি নবদুর্গা নামে পরিচিত। নবরাত্রির প্রথম রাতে ঘট স্থাপন করে শৈলপুত্রী বা পর্বত কন্যা রূপে দেবীর পূজা শুরু হয়। নবমী তিথিতে পদ্মে অধিষ্ঠিত সিদ্ধিদাত্রী রূপে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে শেষ হয় নবরাত্রি পূজা। প্রদীপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মায়ের দর্পণ বিসর্জনের মাধ্যমে মায়ের পূজা সম্পূর্ণ হয়। তবে করোনা মহামারীর কারণে অন্যবারের মতো নয় এবারের দুর্গোৎসব। বিধিনিষেধ মেনে চলবে পূজার আনন্দ আয়োজন। আনন্দটা যদি নিজের পরিবারের মধ্যে থেকেও করি, সেটাও কিন্তু কম কিছু না। যদি ভিড় কম থাকে বা আশেপাশে, সেভাবে বুঝে আর কি বের হব। যতটুকু সাবধানতা অবলম্বন করে উদযাপন করা যায় সেভাবেই করতে হবে। এরকম মাস্ক পরে তো আমরা কোনোদিন আসি নাই। বাইরে বেশি যাওয়া যাবে না করোনাকালে, তাই অনেকের উৎসব পরিকল্পনায় ঘরোয়া আয়োজনই প্রাধান্য পাচ্ছে। পুজোতে একসাথে হলে আমরা সাধারণত সবাই মিলে মা দুর্গার গান করে থাকি বিভিন্ন ধরনের। কোন গানটা বেশি গাওয়া হয়? জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী পুদল বারিণী জাগো মা। মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে। সপ্তমীতে মণ্ডপে হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রং তুলির আঁচড়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর মোহনীয় রূপ। গত বছর আমি 12টা প্রতিমার কাজ করেছি, আর এবছর আমি 6টা প্রতিমার কাজ করতেছি। বিশ্ব করোনা পরিস্থিতির জন্য আমাদের কাজ কমে গেছে। এবছর দেবী দোলায় চড়ে আসবেন আর ফিরবেন হাতিতে চড়ে। এবারের আশ্বিন মল মাস হওয়ায় পূজা হচ্ছে কার্তিকে, তাই শারদীয় নয়। এবারের দুর্গোৎসব হৈমন্তিক। একই কারণে এবার মহালয়ার 35 দিন পর শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। আর শোভাযাত্রা ছাড়াই এবার হবে দেবীর বিসর্জন। সকল বিধিনিষেধ মেনে দেবীর চরণে ফুল দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান হিন্দু ধর্মাবলম্বীরা। দেবীর কাছে এবার তাদের একটাই প্রত্যাশা, পৃথিবী হোক করোনামুক্ত।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টের আগাম জামিন চেয়েছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহেদ সরওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার জামিন আবেদনটি জমা দেন নিক্সন চৌধুরীর আইনজীবীরা। আগামী মঙ্গলবার নিক্সন চৌধুরীর জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন রাখা হয়েছে। নির্বাচন কমিশন ফরিদপুরের চরভদ্র ফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগে স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে। চরভদ্র ফ্যাশন থানায় মামলাটি করেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। মামলার বাদী নওয়াবুল ইসলাম চরভদ্র ফ্যাশনের ওই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। জাতীয়করণের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীরা বিক্ষোভ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে। সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও তারা ঠিকমতো বেতন পান না। এছাড়া দপ্তরি ও নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেছেন তারা। তাদের 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়, যা অমানবিক বলে জানান তারা। সেই সাথে সাপ্তাহিক ছুটি না থাকায় অনেকে অসুস্থ হয়ে যায়। এই সমস্যা সমাধানে জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখার কথা জানান। জাতীয়করণের দাবিতে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে। কদিন আগে সীমান্তে হত্যা বন্ধের আশ্বাসে বিজিবি বিএসএফ এর বৈঠকের পর ফের ভারতীয় বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হলেন। রবিবার ভোর 4টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত অমিদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। মরদেহটি এখনও ভারতীয় সীমান্তের অভ্যন্তরে রয়েছে বিএসএফ এর দাবি। ভোরের দিকে সীমান্তের 89 নং পিলারের বিপরীতে গরু পাচারকারীরা অবৈধভাবে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষী সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মারা যান অমিদুল ইসলাম। চুয়াডাঙ্গা 6 বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিকুজ্জামান জানান, গরু আনতে যাওয়ার বিষয়টি সঠিক নয়। মরদেহ ফেরত চেয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:30টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় তাকে। গুরুতর অবস্থায় আহত অবস্থায় মাসুদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন। তবে কে বা কারা কুপিয়েছে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি। এই ঘটনা এখনো মামলা হয়নি। এখানে ঘটানো হয়েছে, এখানে কারো মুখোশধারী ছিল না, সবাই মুখ খোলা ছিল এবং অনেকে এখানে চিনেছে যারা করেছে। এর পিছনে কারা কারা আছে আমরা জানতে চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি সর্বশেষ সমাপ্ত অর্থ বছরে বেড়ে 3 গুণ হয়েছে। এ সময়ে দেশটিতে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $3,10,000 কোটি, যা তাদের জিডিপির 16%। বাজেট ঘাটতি ও জিডিপির এই অনুপাত 1945 সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। মূলত অর্থনীতির ওপর করোনা মহামারীর প্রভাব প্রশমনে সরকার বিপুল অঙ্কের ব্যয় কর্মসূচি হাতে নেয় এই ঘাটতি তৈরি হয়েছে। গেল মাসে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রিতে 0.7% প্রবৃদ্ধি দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। তবে বাস্তবে প্রবৃদ্ধি অনেক বেশি হয়েছে। সেপ্টেম্বরে দেশটিতে
মোটর গাড়ির বিক্রি বছরে 5.4% বেড়েছে। এছাড়া মোটর গাড়ির জ্বালানি, নির্মাণ সামগ্রী ও খাদ্য সরবরাহ সেবা খাতে 1.4% বিক্রি বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। আন্তর্জাতিক করোনা ভাইরাসে বিশ্বজুড়ে একদিনে মৃত্যু হয়েছে আরও 5,500-এর বেশি মানুষের। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3,72,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 11,14,000-এ। ইউরোপে গেল সপ্তাহে প্রতিদিন গড়ে 1,40,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী এখন বিশ্বজুড়ে প্রতি 100 জন আক্রান্তের মধ্যে 34 জন ইউরোপিয়ান। ব্রিটেনে একদিনে 16,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত আর মৃত্যুর অবস্থানে এখনও শীর্ষে রয়েছে ভারত। একদিনে দেশটিতে 62,000-এরও বেশি সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে আরও 1,000-এর বেশি মানুষের। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে 2,98,00,000-এর বেশি মানুষ। এবার চীনের করোনা ভ্যাকসিনও নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। সম্ভাব্য টিকাটির প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শনিবার ইনফেকশাস ডিজিজ জার্নাল দ্য ল্যান্সেট এমন তথ্য প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, SARS-CoV-2 ভাইরাসটি নিষ্ক্রিয় করার ক্ষেত্রে এই ভ্যাকসিনটি বেশ নিরাপদ। আরও বলা হয়, গবেষণায় 18 থেকে 80 বছর বয়সের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন, যাদের সবার মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে পরীক্ষাটি SARS-CoV-2 ভাইরাস সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে যথেষ্ট কিনা সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। এদিকে ভ্যাকসিন নিয়ে আরেকটি সুসংবাদ দিল ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 200 থেকে 300 মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে, যা আগামী বছরের মার্চের মধ্যে চূড়ান্তভাবে প্রয়োগের জন্য সরবরাহ করা যাবে। নাগোর্নো-কারাবাখ নিয়ে চলমান যুদ্ধ থামাতে আবারও একমত হওয়ার কিছুক্ষণ পরেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল আর্মেনিয়া। গেল সপ্তাহে মস্কোর মধ্যস্থতায় দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কথা থাকলেও কয়েকদিন পরে পরস্পরের বিরুদ্ধে নতুন করে উস্কানি দেওয়ার অভিযোগ করে আসছিল। স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নতুন করে আবারও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় উভয় দেশ। তবে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, আজারবাইজান মটরশেল এবং রকেট গুলি চালিয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক মিনিটের মাঝে এমন অভিযোগ করা আর্মেনিয়া। নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে 27 সেপ্টেম্বর থেকে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এর আগে শনিবার গানজা শহরে 13 বেসামরিক নিহত, 40 জনের বেশি আহত হয়েছে বলে আজারবাইজান অভিযোগ করে। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত দিনের সংবাদে। এবার খেলার খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ। 1964 সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বরণী কবরস্থানে ফুল দিয়ে শহীদ রাসেলের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিকে দিনভর কর্মসূচিতে দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র দিনটি উদযাপন করে। সকালে শেখ রাসেল সহ 1975 সালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাব কর্তৃপক্ষ। এরপর বনানী মসজিদ এবং ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী সহ উপস্থিত ছিলেন ক্লাবের ঊর্ধ্বতন কর্তারা। এবার অন্য প্রসঙ্গ। ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের নিদর্শন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকেরা। করোনা মহামারীর পর থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্যটন স্পটই খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন। নাটোর থেকে নাসিম উদ্দিন নাসিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
বৈচিত্র্যময় প্রাকৃতিক জলাভূমি, চলন বিল, উত্তরা গণভবন এবং রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি দেশের উত্তরাঞ্চলীয় জেলাটির ঐতিহ্য। দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে নাটোরের রাজবাড়ি ও উত্তরা গণভবন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো নাটোরের এসব স্থাপনা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা মনে করছিলাম যে উত্তর গণভবনও খুলে দিছে, কিন্তু আসে দেখি এটা বন্ধ আছে। চিটাগাং, রংপুর, দিনাজপুর অনেক শহর থেকে লোকজন আসছে আর সেটা ঘুরে যাচ্ছে। রানী ভবনের রাজবাড়ি যদি খুলে দেয় তবে আমরা দেখা যাচ্ছে যে একটু ইনকামের পথটা পাই এবং সরকার রাজস্বটাও বাড়ে। স্থাপত্যের অনিন্দ নিদর্শন দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতিক্রমে আমরা এটি মুক্ত করে দেব এবং যাতে এখানে দর্শনার্থীরা এসে এর অপর সৌন্দর্য দেখতে পারে। করোনা পরিস্থিতিতে বন্ধ থাকায় এখানকার পরিবেশ প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। শুধু রাজস্ব আদায় নয়, দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে এ পরিবর্তন ধরে রাখতে চায় স্থানীয় প্রশাসনও। করোনা সংক্রান্ত মিটিংও করেছি, তখন এই বিষয়গুলো আলাপ হয়েছে। হয়তো আমরা অল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এগুলো খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে দেশের ঐতিহ্য গৌরবের নিদর্শন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়া হবে আশা পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ 18 অক্টোবর গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দীর্ঘ 4 দশক ধরে বাংলা গানের শ্রোতাদের যিনি সুরের মূর্ছনা আবিষ্ট করে রেখেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যান্ড লিজেন্ড সঙ্গীতের পৃষ্ঠপোষকতায় কাজ করেছেন, আন্দোলন করেছেন শিল্পীদের মেধাস্বত্ব অধিকার নিয়ে। আয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সুখবর দিলেন বাংলাদেশ কপিরাইটস অফিস। আয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশি শিল্পী যার গান সংরক্ষণ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সুখেরই পৃথিবী ছেড়ে 2018 সালের এই দিনেই অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা আয়ুব বাচ্চু। কখনো নিজের চিরচেনা গায়কিতে, আবার কখনো গিটারের ছয়তারে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। অভিমানী আয়ুব বাচ্চু মৃত্যুর আগে পাইরেসি বন্ধ না হওয়ায় ছেড়ে দিতে চেয়েছিলেন গান। আয়ুব বাচ্চু সেই কথা অনেকের মনকে নাড়া দিয়েছিল। তবে এতদিন মেধাস্বত্বের কপিরাইট প্রতিষ্ঠিত না হলেও ব্যান্ড লিজেন্ডের মৃত্যুবার্ষিকীতে এলো সুখবর। সরকারিভাবেই সংরক্ষিত হচ্ছে তার গান। আয়ুব বাচ্চুর উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া আয়ুব বাচ্চুর কপিরাইট রেজিস্ট্রেশনকৃত কোনো গানগুলো পরিবেশন করার অন্য কারো পক্ষে সুযোগ নেই। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার কাছের মানুষেরা। খুব ভালো লাগছে, কারণ বাচ্চু আমাদের খুবই আপনজন মানুষ, আর আমরা একসাথে চলছে, আমরা একসাথে বাজিয়েছি, আমার হাত ধরে বাচ্চু চলছে এসেছিল। এটা এই জন্য খুব ভালো লাগছে, এই সংবাদটা পেয়ে খুবই ভালো লাগছে। চাইবো যে সমস্ত শিল্পীদের যাদের গান সংরক্ষণ করার যোগ্যতা রাখে তাদের সবারই সংরক্ষণ করা হয়। আয়ুব বাচ্চুর মতো ভবিষ্যতে অন্যান্য কিংবদন্তিদের গান সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেক। রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত চায় পরিবার। 72 ঘন্টার মধ্যে এসআই আকবর সহ দোষীদের গ্রেপ্তারের দাবি। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নোয়াখালীতে নারী নির্যাতনের প্রধান আসামি দেলোয়ার 7 দিনের রিমান্ডে। পুলিশের ধর্ষণ বিরোধী সমাবেশ লোক দেখানো বললেন ফখরুল। 19-20 নভেম্বর মিছিল বিক্ষোভ। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা আরও সচেতন হতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনসমাগমে মাস্ক পরার নির্দেশ। 1 লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত ভাষাঞ্চর। 3000 কোটি টাকার প্রকল্পে থাকছে সব রকম সুযোগ সুবিধা। কাল থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে কেবল অপারেটররা। 2021-এর মধ্যে জঞ্জাল মুক্ত ঢাকা করার প্রত্যাশা মেয়র তাপস।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 4 কোটির ছুঁই চীনা সিনোফার্মের ভ্যাকসিন করোনা প্রতিরোধে কার্যকর ও নিরাপদ, মত ল্যান্সেটের। এবং লা লিগা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের হোঁচট, কাদিসের কাছে 1-0 গোলে হার রিয়ালের, বার্সার বিপক্ষে গেতাফের জয়। দর্শক, এই ছিল দিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।